আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে ইনশাল্লাহ আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ইতিহাস নিয়ে। আমরা দাখিলের ইতিহাস নিয়ে আলোচনা করব আজকে। সেটা হচ্ছে সর্বপ্রথম তোমাদেরকে জানতে হবে ইতিহাস হচ্ছে এমন একটি অধ্যায় মানুষের জীবনে যেটা আসলে প্রত্যেকটি মানুষের জানা উচিত। অর্থাৎ পৃথিবীতে যাই যে কোনো জিনিস যে কোনো কিছুই তোমরা দেখো না কেন, সব কিছুর পিছনে কোনো না কোনো ইতিহাস অবশ্যই রয়েছে। অর্থাৎ একটা জিনিসের উন্নতি অবনতি সবগুলোরই একটা ইতিহাস থাকে। সুতরাং আমাদেরকে ইতিহাস জানতে হবে, আমাদের ইসলামের শক্তি, আমাদের ইসলামের গৌরব, এবং তাছাড়া আমাদের ইসলামের আগে অন্যান্য নবীদের যেই ঘটনাগুলো অর্থাৎ ইতিহাসগুলো সেগুলো এই জন্য জানতে হবে যাতে করে আমরা তাদের দেখানো মত এবং পথ অনুসরণ করে চলতে পারি। হ্যাঁ, আর আরেকটি জানতে হবে ইতিহাস এই জন্য কারণ বর্তমান যুগে প্রাচ্যের ইতিহাসবিদগণ অথবা পশ্চিমা ইতিহাসবিদগণ তাদের নিজের মন গড়া বিভিন্ন কাহিনী দিয়ে আমাদের ইসলামকে অপমান করার চেষ্টা করছে। সুতরাং ইতিহাস জেনে আমাদের সঠিক ইতিহাস জানতে হবে এই কারণে যেন আমরা তাদের কথার উত্তর দিতে পারি এবং তাদেরকে আমরা তাদের দাঁত ভাঙা জবাব দিতে পারি। সুতরাং ইতিহাস জানা খুবই প্রয়োজন। তো প্রথমত আমরা আমাদের ইসলামের ইতিহাস যেই আমাদের সাবজেক্টটা আছে দাখিলে, সেটার যে প্রথম পার্ট রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করবো। সেটা হচ্ছে কি মানে অর্থাৎ প্রথম পরিচ্ছেদ এবং দ্বিতীয় পরিচ্ছেদ দুটো মিলে আমরা আলোচনা করব। এটা হচ্ছে আরবের ভূপ্রকৃতি। অর্থাৎ আরব যেহেতু আরব থেকে ইসলাম, সেহেতু আমাদেরকে আরবের ইতিহাসটা প্রথমে জানতে হবে। আরব শব্দটা কোত্থেকে আসলো এবং আরবের জায়গাটা কতটুকু ছিল, আরব বলতে কি বুঝাতো। রাসূলের পরের যুগে হয়তো বা আরব অনেক প্রসিদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু আগে আরব অর্থাৎ রাসূলের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বে আরব কি ছিল সেটা নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। ওকে, দেখো প্রথমত আমরা যেটা পড়বো সেটা হচ্ছে, দেখো কি বলছে এখানে। একটা জিনিস খেয়াল রাখবা, বই পড়তে হবে অবশ্যই। ইতিহাস তোমরা যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও অবশ্যই বই পড়তে হবে। তোমাদের যে মেইন বুকটা আছে, টেক্সট বুক আছে, সেটা বারবার পড়তে হবে এবং এগুলোর মধ্যে যে ছোট ছোট পয়েন্টসগুলো আছে, কি নোটসগুলো আছে, সেগুলো তোমাকে পড়তে হবে। অবশ্যই মিনার একাডেমি তোমাদেরকে সেই কি নোটসগুলো অথবা তোমাদের সেই ইম্পর্টেন্ট পার্টগুলো তোমাদেরকে অবশ্যই প্রোভাইড করবে, কিন্তু তার পাশাপাশি তোমাদেরকে নিজের থেকে পড়তে হবে। একটা জিনিস সবসময় মাথায় রাখবে যে পড়াশোনা হচ্ছে এমন একটা জিনিস যেটা কখনো কাউকে খাইয়ে দেওয়া যায় না। অর্থাৎ পড়াশোনা তুমি কাউকে খাইয়ে দিতে পারবে না। এটা কোনো খাবার না যে তুমি সেটাকে বেন্ড করে কাউকে খাইয়ে দিবে এবং পরবর্তীতে সেটা নিয়ে গিলে বমি করে দিয়ে আসবে, এমন কিছু না। সেটা নিজ থেকে করতে হবে, এটার একটা রুচি থাকতে হবে। অর্থাৎ পড়াশোনা হচ্ছে একটা মজাদার রুচিদার খাবার মতো। তুমি সেটা খাবে, তোমার যেমন মুখে রুচি লাগবে, ঠিক তেমনই এটা অন্য কাউ তোমাকে খাইয়ে দিতে পারবে না, সেটার রুচি তোমার পাবা না। সুতরাং তোমার যদি টেক্সট বুক আছে ইসলামের ইতিহাস, সেই টেক্সট বুকটা অবশ্যই পড়বে। পাশাপাশি টেক্সট বুকের পাশাপাশি তোমরা এখান থেকে তোমাদের বইয়ে কিংবা খাতায় নোট করে রাখবে ইম্পর্টেন্ট যে কি নোটসগুলো আছে সেগুলো। ওকে, আমরা আজকে বিস্তারিত আলোচনা করব না, মোটামুটি যে পার্টগুলো একটু ইম্পর্টেন্ট এই পার্ট থেকে, অর্থাৎ প্রথম পরিচ্ছেদ এবং দ্বিতীয় পরিচ্ছেদের মধ্যে যে ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে সেগুলো নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, চলো মূল পড়ায় চলে আসি। দেখো কি বলছে যে পবিত্র আরব ভূখণ্ড হচ্ছে ইসলামের প্রাণকেন্দ্র। অবশ্যই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আগমন করেছেন আরবে। সুতরাং ইসলামের প্রাণকেন্দ্র হিসেবে আমরা আরবকেই জানবো। পবিত্র আরব ভূখণ্ড হচ্ছে ইসলামের প্রাণকেন্দ্র। ভৌগোলিক অবস্থান পর্যালোচনা করলে দেখা যায় যে আরব ভূমি ইউরোপ, আফ্রিকা, এশিয়া মহাদেশের মিলনস্থলে অবস্থিত। অর্থাৎ একটা জিনিস সবসময় খেয়াল রাখবে, দেখো কাবা শরীফ যেটা আছে এটা কিন্তু পৃথিবীর একদম মিড পয়েন্টে, তাই না? তার মানে অবশ্যই আফ্রিকা, এখানে যে কথাটা তারা বলছে যে ইউরোপ, আফ্রিকা এবং এশিয়া মহাদেশের মিলনস্থল, অর্থাৎ এই তিনটা যেখানে এসে মিলে গেছে সেটাই হচ্ছে আরব। ওকে, তাই পবিত্র কুরআনে আরবে মক্কা নগরীর কে কি উম্মুল কুরা বা আদিনগরী বলা হয়েছে। কি বলা হয়েছে? উম্মুল কুরা। উম্মুল শব্দের অর্থ হচ্ছে মা, আর কুরা হচ্ছে করিয়াতুনের জমা। কিসের জমা? করিয়াতুন মানে হচ্ছে গ্রাম, বা আমরা বলতে পারি জনপদ। ঠিক আছে, অর্থাৎ সকল জনপদের মা হচ্ছে যে কে? উম্মুল কুরা। সকল জনপদের মাকে বলা হয় উম্মুল কুরা, এবং সেটা হচ্ছে কে? মক্কা নগরী। মক্কা নগরীকে সকল জনপদের মা হিসেবে আখ্যা দিয়েছে কে? স্বয়ং কুরআন। ওকে, ধারণা করা হয় যে প্রাচীনকালে হিজাজ অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল তারামা প্রদেশের কাছে আরাবা নামক একটা স্থান ছিল। অর্থাৎ হিজাজ অঞ্চলের অন্তর্ভুক্ত তারামা নামক প্রদেশের কাছে আরাবা, এই শব্দটা মনে রাখবা, এটা একটা ইম্পর্টেন্ট পার্ট। তোমাদেরকে জিজ্ঞাসা করতে পারে আরব শব্দটা কোথা থেকে আসছে। এটার একটা প্রথম হচ্ছে যে কি আরাবা, এই শব্দটা
আরাবা নামক একটা স্থান ছিল, সেই আরাবা থেকেই কালক্রমে আরব শব্দের উৎপত্তি হয়েছে। এটা হচ্ছে একটা মতামত। আরেকটা মতামত হচ্ছে, আবার কেউ কেউ বলেন ইয়া আরব শব্দটা হচ্ছে কি ইয়ারাব থেকে আরব শব্দের উৎপত্তি হয়েছে। ইয়ারাবটা কোত্থেকে আসছে? ইয়ারাব হচ্ছে কাহতানের পুত্র, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বংশ পরম্পরা আছে, যেটা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে গিয়ে সংযুক্ত হয়েছে, সেটার মধ্যে একজন ছিল কাহতান। ঠিক আছে, মানে তার পূর্বপুরুষদের মধ্যে একজনের নাম ছিল কাহতান, তার পুত্রের নাম ছিল ইয়ারাব। আর ওই তার কাহতানের ছেলের নামে ইয়ারাব, ইয়ারাব থেকে আরবের উৎপত্তি অনেকে বলে। আচ্ছা, আর কাহতান ছিল দক্ষিণ আরবের পূর্বপুরুষ। দক্ষিণ আরবের পূর্বপুরুষ মানে কি? দক্ষিণ আরবের যে অধিবাসী ছিল তাদের পূর্বপুরুষের নাম ছিল কাহতান। ওকে, এবার আরবের ভূপ্রকৃতি সম্পর্কে আলোচনা। দেখো, এটা গেল হচ্ছে আরব শব্দের উৎপত্তি নিয়ে আলোচনা, অর্থাৎ আরব শব্দের কোত্থেকে উৎপত্তি হয়েছে। আরেকটা কথা তোমাদের বইয়ে তোমরা পাবা, সেটা হচ্ছে যে কি, তোমার ওই তারা হচ্ছে যে ওই হিব্রু শব্দ একটা ছিল, এই হিব্রু শব্দের মাঝখানে তারা হচ্ছে যে হিব্রু একটা শব্দ থেকে আরব শব্দের উৎপত্তি, এটাও তারা বলা হয়েছে। তোমরা তোমাদের বইয়ে জিনিসটা পেয়ে যাবা। এটা আসলে বিভিন্ন মতামত আছে, সেই অনুযায়ী তোমাদের থেকে তোমরা 2টা বা 3টা মতামত এখানে তুলে ধরতে পারো যদি তোমাদের এটা নিয়ে কোনো প্রশ্ন আসে। ওকে, দ্বিতীয়ত দেখো কি বলছে, আরবের ভূপ্রকৃতি সম্পর্কে আলোচনা করতেছে তারা, যে দক্ষিণ পশ্চিমে অবস্থিত এই ভূখণ্ডের 3 দিকে সমুদ্র ও একদিক স্থল দ্বারা বেষ্টিত। একটা জিনিস খেয়াল রাখবো, এটা একটা ইম্পর্টেন্ট কথা, তোমাদেরকে জিজ্ঞাসা করতে পারে যে আরবের চারপাশে কি আছে। হ্যাঁ, তো তোমরা এই প্রশ্নটা, এটা তোমাদের একটা ইম্পর্টেন্ট পার্ট, যে এই জিনিসটা তোমরা মনে রাখবা। এটা দিয়ে সাধারণত প্রশ্ন আসে যে দক্ষিণ পশ্চিমে অবস্থিত এই ভূখণ্ডের 3 দিকে সমুদ্র। কয় দিকে সমুদ্র? মানে আরব জায়গাটা হচ্ছে এমন একটা জায়গা, এখানে এটার 3 দিকেই হচ্ছে কি, 3টা দিকেই সমুদ্র, শুধু একদিকে হচ্ছে যে কি মাটি। ঠিক আছে, তো একদিক হচ্ছে স্থল দ্বারা বেষ্টিত, তাই এই ভূখণ্ডকে জাজিরাতুল আরব বলা হয়। কি বলা হয়? জাজিরাতুল আরব, আরব উপদ্বীপ। ওকে, বা আরব উপদ্বীপ বলা হয়। এর পূর্ব দিকে পারস্য উপসাগর। এটা ইম্পর্টেন্ট পার্ট, মনে রাখবা, এটা অবশ্যই মনে রাখতে হবে, এগুলো পরীক্ষায় আসে যে আরবের পূর্বে কি। তোমাদের কতে আসতে পারে, অথবা অনুধাবনমূলক প্রশ্নে আসতে পারে। খ যে পার্টটা থাকবে সৃজনশীল, সেটাতে আসতে পারে আরবের চারদিকে কি আছে আলোচনা করো। অথবা ক এমন থাকতে পারে আরবের পূর্ব দিকে কি, মানে জ্ঞানমূলক প্রশ্নে আরবের পূর্ব দিকে কি আছে, অথবা থাকতে পারে পশ্চিমে কি আছে, অথবা থাকতে পারে উত্তরে কি আছে, অথবা থাকতে পারে দক্ষিণে কি আছে। ঠিক আছে, সুতরাং এটা মনে রাখবা। আরবের পূর্বে আছে পারস্য উপসাগর, পশ্চিমে আছে লোহিত সাগর, উত্তরে আছে সিরিয়া মরুভূমি, এবং দক্ষিণ দিকে আছে ভারত মহাসাগর। ঠিক আছে, তাহলে পূর্বে হচ্ছে পারস্য, পশ্চিমে হচ্ছে লোহিত, উত্তরে হচ্ছে সিরিয়া, এবং দক্ষিণে হচ্ছে ভারত। তোমরা সহজে মনে রাখার জন্য তোমরা একটা জিনিস করতে পারো, এই যে এই পারস্যের মানে একটা সিরিয়াল তোমরা একটা সিকোয়েন্স মেনটেন করতে পারো, যে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। এই সিস্টেমে তোমরা একটা সিকোয়েন্স মেনটেন করতে পারো। সেই হিসেবে তোমাদের কি হবে, পূর্বের পারস্যের পা নিব, পশ্চিমের লো নিব, ঠিক আছে, উত্তরের নিব এই সি, সিরিয়ার সি, এবং এই দক্ষিণে নিব ভা। এটা আমরা যখন পড়েছিলাম তখন আমরা এই সিকোয়েন্সটা মেনটেন করতাম। সেটা হচ্ছে কি পা, লো, সি, ভা। ঠিক আছে, মানে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। বুঝছো? এই যে এই ওয়ার্ডটা মনে রাখলে তোমাদের সব মনে থাকবে, যে আরবের পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণে কি আছে। পালসিভা, এক কথায় পালো সিভা, পারস্য উপসাগর, লোহিত সাগর, তারপর সিতে হচ্ছে সিরিয়ার মরুভূমি, আর ভাতে ভারত মহাসাগর। ওকে, তাহলে আমরা মোটামুটি এটা একটা আইডিয়া পেলাম। তারপরে দেখো আয়তন সম্পর্কে আলোচনা করছে, যে আরবের আয়তন সম্পর্কে। আরবের আয়তন তৎকালীন যুগে কি ছিল। আরব ভূখণ্ডের আয়তন 10,27,000 বর্গমাইল। আরবের আয়তন হচ্ছে মানে প্রায় 10,27,000, মূলত হচ্ছে কি 26,58,781 বর্গ কিলোমিটার। হ্যাঁ, 10,27,000 বর্গ মাইল, অথবা 26,58,781 কিলোমিটার, বর্গ কিলোমিটার। প্রাচীনকালে ভূমধ্যসাগরের এই স্রোতধারা উপদ্বীপকে প্লাবিত করে কিছুটা তৃণময়, অর্থাৎ এই এলাকাটা হচ্ছে অনেকটা মরুভূমি, মানে শুষ্ক এলাকা, মানে এখানে ফল ফলাদি বা চাষাবাদ খুব কম হয়, খুব কম অঞ্চলে হচ্ছে চাষাবাদটা হয়। তো সাধারণত মরুভূমি এলাকা থাকায় মানুষ তো হচ্ছে যে বাইরের থেকে তাদের খাবার আনতে হইতো, অথবা তারা সফর করে বিভিন্ন দেশে গিয়ে তারা ব্যবসা করে বিভিন্ন খাবার টাবার তারা নিয়ে আসতো। কিন্তু প্রাচীনকালে
কিসের ভূমধ্য সাগরের মানে ভূমধ্য সাগরের একটা স্রোত এসে এই অঞ্চলের উপদ্বীপটাকে প্লাবিত করে কিছুটা তৃণময় ও বসবাসযোগ্য করে তোলে। অর্থাৎ আগে এটা আরো মরুভূমি ছিল, কিন্তু একটা সময় এসে এটা কি মানুষের বসবাসযোগ্য হয়েছে। এরপর আসলে ভৌগোলিক পরিচিতি সম্পর্কে যদি আমরা আলোচনা করি, কি বলছে? ভৌগোলিক পরিচিতির দৃষ্টিকোণ থেকে আরবকে 3 ভাগে ভাগ করা হয়েছে। মনে রাখবা, আরবকে ভৌগোলিক পরিচিতি কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে ভাগ করা হয়েছে। কি? গ্রিক ভূগোলবিদদের মতে এই ভাগগুলো হলো, অর্থাৎ এই ভাগটা করেছে মূলত গ্রিক ভূগোলবিদরা, ঠিক আছে? তাদের মতে ভাগটা হলো মরু অঞ্চল, পার্বত্য অঞ্চল, উর্বর অঞ্চল। মরু অঞ্চল মানে যেখানে মরুভূমি, পার্বত্য মানে যেখানে শুধু পাহাড়, আর উর্বর অঞ্চল মানে যেখানে চাষাবাদ হয়, চাষাবাদ করতে পারে মানুষ। আচ্ছা, মরু অঞ্চল ও পার্বত্য অঞ্চল ব্যতীত আরবের উর্বর তৃণ অঞ্চলগুলো হচ্ছে হিজাজ, নজদ, ইয়ামেন, হ্যাঁ, হাজারামাউত এবং ওমান, ঠিক আছে? তো আমরা মনে রাখবো জিনিসটা, হিজাজ, নজদ, ইয়ামেন, হাজারামাউত, ওমান। তোমরা সহজের জন্য জিনিসটা করতে পারো, ওই যে হিন হা এরকম, এই যে হিজাজের হি, নজদের হিন, হ্যাঁ, তারপর ই হা, ইয়ামেনের ই, হাজারামাউতের হা এবং ওমান। তোমরা এই প্রত্যেকটার প্রথম যেই লেটারটা আছে সেটা নিয়ে তোমরা একটা ছোট করে মনে রাখার জন্য ট্রিক্স ইউজ করতে পারো। সেটা কি হচ্ছে? হিনো ইয়াহাও, এটা দিলে তোমরা সহজে মনে রাখতে পারবা। ওকে, কয়েকটি প্রদেশে বিভক্ত ছিল এগুলো। ইসলামের প্রাণকেন্দ্র হিজাজ আরব দেশের মধ্যভাগে অবস্থিত। অর্থাৎ এই যে হিজাজ যে এলাকাটা আছে, হিজাজ এটা হচ্ছে মূলত এই তোমার আরবের মধ্য অঞ্চলে, এবং এই অঞ্চলটাই হচ্ছে ইসলামের প্রাণকেন্দ্র নামে পরিচিত। সেটা হচ্ছে কি, এখানে কি ছিল? এই হিজাজের মধ্যে অবস্থিত ছিল কি? মক্কা, মদিনা, তায়েফ। হ্যাঁ, এই হিজাজের প্রধান শহর মক্কা, মদিনা, তায়েফ, 3টা, ঠিক আছে? মক্কা, মদিনা এবং তায়েফ। ওকে, দক্ষিণ আরবে অবস্থিত ছিল হাজারামাউত, ওমান ও ইয়েমেন। অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকা ছিল, কারণ ওই এলাকাগুলোতে হচ্ছে চাষাবাদ হইতো, এই জন্য মানুষ বসবাস করতো বেশি। মক্কা, মদিনা, তায়েফ এসব জায়গায় একটু পাহাড়, হ্যাঁ, বা একটু মরুভূমি ছিল, এই জন্য মানুষের বসবাস ছিল কম। দক্ষিণ আরবটা ছিল সবচেয়ে বেশি ঘনবসতিপূর্ণ এলাকা, এবং ব্যবসায়, বাণিজ্য ও কৃষিকার্যের জন্য খুবই বিখ্যাত ছিল এই 3টা এলাকা, হাজারামাউত, ওমান এবং ইয়েমেন। ওকে, অপরদিকে মরু অঞ্চল ছিল খরতাপে বিদগ্ধ ও গুল্ম শূন্য, বসবাসের অনুপযোগী উত্তপ্ত এলাকা। মরু অঞ্চল যেগুলো ছিল সেগুলো আসলে মানুষ বসবাস করার মতো অবস্থান ছিল না। সাধারণত বেদুইনরা একটু ছায়া পেলে সেখানে গিয়ে বসবাস করতো, বেদুইন কিছু আরব। ওকে, এবার আবহাওয়া সম্পর্কে আলোচনা যদি আমরা করি, দেখো কি বলছে। আরব উপদ্বীপটি অত্যন্ত শুদ্ধ গ্রীষ্মপ্রধান দেশগুলোর মধ্যে অন্যতম। অত্যন্ত শুদ্ধ না, শব্দটা হচ্ছে শুষ্ক, ঠিক আছে? আরব উপদ্বীপটি অত্যন্ত শুষ্ক, ও অর্থাৎ এই এলাকার এই সব বিষয়গুলো হচ্ছে অনেক শুকনা, অর্থাৎ হাওয়া হচ্ছে লু হাওয়া, খুব গরম আবহাওয়া এখানে, হ্যাঁ, এবং গ্রীষ্মপ্রধান দেশগুলোর মধ্যে অন্যতম আরব উপদ্বীপটা। কারণ আরব ভূমির অধিকাংশই আফ্রিকা ও এশিয়ার বৃষ্টিহীন বিপুল প্রান্তর। অর্থাৎ আফ্রিকা, এশিয়ার যে এলাকাগুলোতে সবচেয়ে কম বৃষ্টি হয় সেগুলো হচ্ছে আরব ভূমিগুলোই। ওকে, এবার আরব উপদ্বীপের বৈশিষ্ট্য সম্পর্কে যদি আলোচনা করি, তাহলে দেখো কি বলছে, যে আরব উপদ্বীপ একটি বিশাল ও বিস্তৃত মালভূমি। হ্যাঁ, মধ্য আরবের কিছু পর্বত শৃঙ্গ পরিদৃষ্ট হয়, মানে আরবের মধ্যভাগে কিছু কিছু পর্বত দেখা যায়। আর আরব ভূখণ্ডের জলবায়ু সর্বত্র উষ্ণ। অর্থাৎ আরব ভূখণ্ডের যে জলবায়ু আছে, অর্থাৎ আবহাওয়া আছে, এটা সব জায়গায় উষ্ণই, মানে গরম, খুবই গরম আরবে। ওকে, তবে ভূমিগুলো অনুর্বর, এখানের ভূমিগুলো কিনা এত উর্বর নয়। ভৌগোলিক বৈশিষ্ট্যের জন্য আরব উপদ্বীপ এশিয়া, ইউরোপ ও আফ্রিকা মহাদেশের মিলন কেন্দ্র হিসেবে বিদ্যমান থেকেও যেন সমগ্র বিশ্ব থেকে বিচ্ছিন্ন। কেননা মানুষ এখানে বসবাস কম করতে পারছে, এই জন্য সমগ্র বিশ্ব থেকে বিচ্ছিন্ন বলা হয়েছে। আরব ভূখণ্ডের 1/3 মরুময়। আরব ভূখণ্ডের কতটুকু মরুময়, এটা তোমাদের প্রশ্ন হিসেবে আসতে পারে, জ্ঞানমূলক, যে আরব ভূখণ্ডের কতটুকু মরুময়। আরব ভূখণ্ডের 1/3 মরুময়, মানে কি 3 ভাগের 1 ভাগ। উত্তর ভাগে নুফুদ মরুভূমি, উত্তর ভাগে আরবের উত্তর ভাগে নুফুদ মরুভূমি, এবং নুফুদ হতে আরম্ভ করে দক্ষিণ ভাগ পর্যন্ত প্রায় 600 মাইল এলাকা জুড়ে রয়েছে আরবের বৃহত্তম মরুভূমি আদ-দাহনা। বৃহত্তম মরুভূমি কোনটা? আদ-দাহনা। কতিপয় পর্বতমালা, কিছু সংখ্যক ক্ষুদ্র নদী, স্বল্প সংখ্যক মরুদ্যান এবং এক বিশাল ও বিস্তৃত মরুভূমি বুকে নিয়ে বিশ্বের মানচিত্রে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে বিদ্যমান রয়েছে প্রাচীনকালের আরব উপদ্বীপ বা আরব দেশটি। ঠিক আছে, ওকে। এখন কি বলতেছে এরপরে যদি আমরা একটু দেখি, যে আরবের ফসলাদি ও প্রাকৃতিক সম্পদ, অর্থাৎ
আরবের মানুষগুলো সাধারণত কি কি চাষ করে, তাদের চাষাবাদের জিনিসগুলো কি কি, এগুলো নিয়ে আলোচনা করছে। যে খেজুর আরবদের প্রধান খাদ্য। খেজুর ছাড়া আরবদের জীবন ধারণ করা ছিল কষ্টকর। খেজুর গাছ আরব দেশে বৃক্ষ রানী, খেজুর গাছ আরব দেশে কি হিসেবে? বৃক্ষ রানী হিসেবে খ্যাত। স্থানীয় লোকজনের বহুবিধ প্রয়োজন ছাড়াও খেজুরের বীজ চূর্ণ করে উটের খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। হিজাজে প্রচুর পরিমাণে খেজুর উৎপন্ন করা হয়। হিজাজ অঞ্চল মানে মক্কা, মদিনা, তায়েফ এই অঞ্চলগুলোতে প্রচুর পরিমাণে খেজুর হয়। হ্যাঁ, তারপরে ইয়েমেনের কয়েকটি মরুদ্যানে উৎপন্ন হয়। মরুদ্যান মানে কি? মরুভূমিতে কিছু উদ্যান, মানে মরুভূমিতে কিছু বাগান রয়েছে, এগুলোরে বলে মরুদ্যান। তো ইয়েমেনের কয়েকটি মরুদ্যানে উৎপন্ন হয় গম। ঘোড়ার খাদ্য হিসেবে চাষ হয় বার্লি। কয়েকটি অঞ্চলে ভুট্টা এবং ওমান ও আল হাসায় ধান উৎপন্ন হয়। আরবীয় মরুদ্যানে উৎপন্ন অন্যান্য ফলের মধ্যে আছে, দেখো এটা হচ্ছে আরবদের খাবারগুলোর মধ্যে একটা, দেখবে আরবদের প্রায় প্রতিটি খাবারের মধ্যে বেদানা মানে হচ্ছে যেটাকে আমরা ডালিম বলি আর কি, বেদানা, বাদাম, কমলা লেবু, কাগজি লেবু, আখ, তরমুজ ও কলা উল্লেখযোগ্য। আরবরা দেখবা তাদের খাবারের মধ্যে অবশ্যই বাদাম এবং কমলা লেবু তারা খায়। কমলা লেবু বলতে কমলা লেবু কোনটা? বাটার বা মাল্টা, যেটাকে আমরা মাল্টা বলি সেটা আর কি। তাদের খাবারের মধ্যে আমরা যেমন লেবুকে আমাদের খাবারে হিসেবে খাই, ওই একটা অ্যাপিটাইজার হিসেবে খাই, আরবরা হচ্ছে কমলা লেবু খায়। ওকে, তরমুজ ফল হিসেবে তারা তরমুজ, আখ এগুলো খেয়ে থাকে, কলা। ওকে, এবার যদি আমরা একটু খনিজ দ্রব্য সম্পর্কে আলোচনায় যাই, তাহলে আমরা খুব সহজে জানি যে আরব দেশটা হচ্ছে বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি খনিজ দ্রব্যের মানে ভান্ডার। সারা বিশ্বে আরবরা শুধুমাত্র আধিপত্য বিস্তার করতে পারছে তাদের খনিজ সম্পদ বিক্রি করে। আরবরা নিজেদের গায়রত বিক্রি করে দিয়েছে এই খনিজ বিক্রির কারণে। অর্থাৎ সারা বিশ্বের মার্কেটে তারা যেন তাদের খনিজ বিক্রি করতে পারে, সেজন্য তারা তাদের গায়রত, তাদের যে ইসলামের যেই গৌরব ছিল, তারা যে একটা জাতি হিসেবে একটা গৌরবান্বিত জাতি, সেটা তারা বিক্রি করে দিয়ে শুধুমাত্র এই কিছুটা সম্পদের জন্য। এটা আল্লাহর একটা কথা যে মানুষ একটা সময় আসবে যখন কি মানুষ তাদের গায়রত, তাদের অল্প সম্মান বিক্রি করে দিবে। কিসের জন্য? শুধুমাত্র কিছু টাকার জন্য, কিঞ্চিত কিছু সম্পদের জন্য। ওকে, খনিজ দ্রব্য সম্পর্কে আলোচনা করতে গেলে দেখো আরবের কোনো অঞ্চলে প্রচুর পরিমাণে খনিজ দ্রব্যের সন্ধান পাওয়া যায়। প্রাচীনকালে আরবের ইয়েমেন অঞ্চল ও কেন্দ্রীয় আরবের কয়েকটি স্থানে খাঁটি সোনা পাওয়া যেত। ঠিক আছে, এখন মানুষ বলে যে দুবাই অনেক স্বর্ণের দুবাইয়ের স্বর্ণের অনেক খনিজ টনিজ আছে, এগুলো ফালতু কথা। দুবাই আসলে স্বর্ণের কিছু নাই। দুবাই স্বর্ণ চুরি করে নিয়ে আসে আফ্রিকা থেকে। ঠিক আছে, এই যে সুদান, নাইজেরিয়া, তারপরে হচ্ছে নাইজার, হ্যাঁ, এইসব এলাকা থেকে স্বর্ণ চুরি করে নিয়ে এসে তারা কি করে, এগুলো নিজেদের দেশের সম্পদ হিসেবে তারা এগুলো চালায় দেয়, অথবা তারা অনেক বেশি মুনাফা লাভ করে। তো এখানে কি বলতেছে দেখো, আরবের ইয়েমেন অঞ্চল ও কেন্দ্রীয় আরবের কয়েকটি স্থানে, ইয়েমেন অঞ্চল এবং কেন্দ্রীয় আরব বলতে আমরা বলছিলাম কি, মক্কা, মদিনা, হ্যাঁ, তায়েফ, এটা হচ্ছে কেন্দ্রীয় আরব। এই কেন্দ্রীয় আরবের কয়েকটি স্থানে প্রচুর পরিমাণে খাঁটি সোনা পাওয়া যেত। ঠিক আছে, আরবের প্রাকৃতিক সম্পদের মধ্যে রয়েছে, তবে আরবের মধ্যে সবচেয়ে বেশি আছে যেটা হচ্ছে কি পেট্রোল, স্বর্ণ, গ্যাস, কয়লা। ঠিক আছে, প্রত্যেকটাই হচ্ছে কি তোমার অনেক ইম্পর্টেন্ট কিসের জন্য, তোমার বিক্রির জন্য বা টাকা পয়সা ইনকামের জন্য অনেক ইম্পর্টেন্ট। অর্থাৎ আরবরা এই খনিজ সম্পদগুলো বিক্রি করে সারা বিশ্বের মধ্যে নিজেদের অস্তিত্ব এখনও কি জানান দিয়ে রেখেছে। এবার আরবের প্রাণী সম্পর্কে যদি আমরা আলোচনা করতে যাই, মানে অর্থাৎ আরবের প্রাণীগুলো, অর্থাৎ আরবরা সাধারণত কোন কোন প্রাণী পালে অথবা গৃহপালিত হিসেবে ইউজ করে, অথবা আরবদের মধ্যে আরব দেশগুলোতে কোন কোন প্রাণী বেশি পাওয়া যায়, এগুলো নিয়ে আলোচনা করছে। দেখো কি বলছে, আরবের জীবকুলের মধ্যে চিতাবাঘ, হায়না, নেকড়ে, শিয়াল ও গিরগিটি উল্লেখযোগ্য। ঠিক আছে, শিকারী পাখির মধ্যে ঈগল, বাজ পাখি। একটা জিনিস এখানে দেখো, গিরগিটির পাশাপাশি আমরা একটা জানি নতুন একটা জিনিস যেটা আরবের মরুভূমিতে পাওয়া যায়, এটার মাংস নাকি খুব সুস্বাদু, সেটা হচ্ছে সান্ডা। আমরা রিসেন্টলি সান্ডা নিয়ে অনেক ভিডিও টিডিও দেখেছি যে সান্ডা বিরিয়ানির নাকি খুব মজা, সান্ডা নিয়ে অনেক ইতিহাস। তো এই গিরগিটি হচ্ছে একটা, এটা তো তোমরা জানোই যে এটা রং পরিবর্তন করে। সান্ডা হচ্ছে মরুতে থাকে, মানে মরুভূমিতে থাকে একটা প্রাণী, যেটার মাংস দিয়ে আরবরা সাধারণত বিরিয়ানি করে খায়। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। ওকে, শিকারী পাখির মধ্যে আছে ঈগল, বাজ পাখি ও পেঁচা বিশেষভাবে উল্লেখযোগ্য। অতি পরিচিত পাখির মধ্যে আছে ঝুটিওয়ালা পাখি বা হুদহুদ পাখি যেটাকে বলে, যেটার কথা কোরআনে আল্লাহ তাআলা সরাসরি তার নাম উল্লেখ করে বলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সভাসদ ছিল, যেখানে সব ধরনের প্রাণীরা থাকতো, ইভেন জিনরাও থাকতো। হ্যাঁ, দুষ্টু জিনরাও থাকতো, ভালো জিনরাও থাকতো।
এখানে সুলাইমান আলাইহিস সালাম বলেছেন ফাকালা মালিয়া লা আরাল হুদহুদ, আবার কি হলো যে আমি হুদহুদকে দেখতে পাচ্ছি না। তখন তাকে লাযবাহান্নাহু, তাকে জবাই করব, তাকে পাইলে মারবো, এরকম বলছিল। ওকে, এই হুদহুদ পাখি অর্থাৎ জুটিওয়ালা পাখি। তারপর হচ্ছে বুলবুল মানে বুলবুলি পাখি। পায়রা মানে হচ্ছে আমরা যেটাকে কবুতর বলি। পায়রা আমরা জানি যে যারা তোমাদের মধ্যে কেউ যদি মক্কা বা মদিনায় যেয়ে থাকো তাহলে তো তোমাদের অনেক বড় সৌভাগ্য, দোয়া করবার জন্য আমরাও যেতে পারি। ওই মক্কা মদিনায় খুব বেশি দেখা যায় হচ্ছে পায়রা, আর আরেকটা প্রাণী খুব বেশি দেখা যায় সেটা হচ্ছে বিড়াল। মদিনায় সবচেয়ে বেশি দেখা যায় হচ্ছে বিড়াল, মানে মসজিদের মধ্যে বিড়াল অনেক দৌড়াদৌড়ি করতেছে, মানুষের দুষ্টামি করতেছে, আর পায়রা খুব বেশি। তো আরবদের মাঝখানে এই পাখিটা বর্তমানে এই যে পায়রার হচ্ছে ইয়াটা বেশি। ওকে, তারপর কি বলছে দেখো, আরবি সাহিত্যে আল কাতা নামে পরিচিত এক ধরনের তিতির পাখি দেখতে পাওয়া যায়, যেটা বর্তমানে এখন আমরা দেখিনি বা দেখা যায় না, বাট আরবি সাহিত্যে এই আল কাতা নামক একটা পাখির নাম উল্লেখ করা হয়েছিল। ওকে, গৃহপালিত পশুর মধ্যে মানে তারা হচ্ছে নিজেরা পালে। আরবদের প্রত্যেকটা আরবের ঘরে, মানে আরবরা যত টাকা পয়সার মালিক হোক না কেন, তারা যদি কয়েক হাজার কোটি টাকার মালিক হয় তবুও তাদের ঘরে কি থাকবে? উট থাকবে। অর্থাৎ উটটা হচ্ছে তাদের ঘরে উট পালন করতেই হবে। তারা উট এবং ঘোড়ার বিষয়টা এখন জানি না, ঘোড়াটা এখন কতটুকু আছে, সব আরব পালন করে না, বাট উট সবাই পালন করে। উট, দুম্বা, হ্যাঁ, বা মেষ, এগুলো হচ্ছে সবাই পালন করে। নিজেরা করে না, তারা লোক রেখে পালন করে। বাংলাদেশ থেকে যারা ওয়ার্কিং ভিসায় আরবে যায়, অধিকাংশ বাঙালিরাই আমি দেখেছি যে তারা কি এই আরবে গিয়ে আরবদের যেই আছে তারা রাখাল হিসেবে কাজ করে, রাই হিসেবে কাজ করে। ঠিক আছে, অনেক কষ্ট এগুলো। ওকে, তাহলে উট, ঘোড়া, গাধা, সাধারণ কুকুর, শিকারি কুকুর, আরবরা শিকারি কুকুর ইউজ করে। এখন তারা শিকারি কুকুরের জায়গায় বাঘ, সিংহ এগুলো পালন করা শুরু করে দিয়েছে। আচ্ছা, লাক্সারিনেসের অনেক উচ্চ পর্যায়ে তারা পৌঁছে গেছে। ওকে, বিড়াল, ভেড়া, ছাগল প্রধান। ওকে, দৈহিক সৌন্দর্য, কষ্ট সহিষ্ণুতা ও বুদ্ধি এবং মনিবের প্রতি মর্মস্পর্শী আনুগত্যের জন্য সুপ্রসিদ্ধ, উত্তমভাবে প্রতিপালিত আরবীয় ঘোড়া এক অনন্য দৃষ্টান্ত। অর্থাৎ আরবরা হচ্ছে ঘোড়ার প্রতি একটা কি অনেক তারা ইমোশনাল, তাদের মধ্যে ঘোড়া জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। এটা শুধু আরবদের না, এটা প্রত্যেকটা মুসলিমের থাকা উচিত ছিল, যদি আমরা আমাদের এই ঐতিহ্যটা হারিয়ে ফেলেছি। আমরা ল্যাম্বরগিনি বা বুগাটি না কিনে যদি আমরা সবাই ঘোড়া পালনে বা ঘোড়া চালানোতে পারদর্শী হতাম, তাহলে হয়তো আমাদের জীবনের জন্য উন্নতি হতো। কারণ আমরা মনে করি বর্তমান যুগে কুকুর, বিড়ালকে মানুষ গৃহপালিত প্রাণী হিসেবে পালন করে, কিন্তু এদের থেকেও বেশি মনিব ভক্ত হচ্ছে কারা? অ্যারাবিয়ান ঘোড়াগুলো আছে যেগুলো, এগুলো ঠিক আছে, অ্যারাবিয়ান হর্স। উটের সাহায্য ছাড়া মরু অঞ্চল কখনোই মানুষের বাসযোগ্য হয়ে উঠতে পারতো না। অর্থাৎ মরুভূমিতে উট ছাড়া চলাচল করা অসম্ভব ছিল। এখন বড় বড় দামি দামি গাড়ি হচ্ছে নিসান, অথবা হচ্ছে যে তোমার যে জিপ গাড়িগুলো আছে সেগুলো হয়তো দিয়ে আরবরা মরুভূমিতে চলাফেরা করে। বাট একটা সময় ছিল যখন উট ছাড়া মরুভূমিতে চলা অসম্ভব ছিল, কারণ উট অনেকক্ষণ যাবৎ মানে সে একদম পানি পান করা ছাড়া মরুতে চলতে পারতো, এবং তাকে আল্লাহ তাআলা স্পেশাল কিছু কি তার কষ্ট সহার জন্য, কষ্ট সয়ে নেওয়ার জন্য স্পেশাল কিছু পাওয়ার আল্লাহ উটের মধ্যে দিয়েছে। তোমরা উট সম্পর্কে বিভিন্ন ইউটিউবে অথবা বিভিন্ন আর্টিকেল পড়ে দেখতে পারো, উটের মধ্যে কিছু স্পেশাল পাওয়ার আছে যেগুলো আল্লাহ তাআলা অন্য কোনো প্রাণীর মধ্যে দেন নাই। ওকে, উত্তপ্ত মরুভূমিতে উট ছিল আরবদের একমাত্র যাতায়াতের বাহন, তাই উটকে মরুভূমির জাহাজ বলা হয়। উটকে কি বলা হয়? মরুভূমির জাহাজ বলা হয়। পবিত্র কোরআন শরীফে আরবদের জন্য এক বিশেষ অবদান হিসেবে উটের কথা উল্লেখ রয়েছে। যার যত বেশি উট ছিল সে ছিল তত ধনী। অর্থাৎ আরবদের মধ্যে যার বেশি উট ছিল তাকে বেশি ধনী হিসেবে গ্রহণ করা হইতো। অর্থাৎ একটা সময় ছিল যে মানুষ নিজের ধনাঢ্যতা মানে প্রমাণ করার জন্য সে কি করত, সে শত শত উট কি করে দিত, দান করে দিত, বলতো যে ঠিক আছে আমি 100 উট দান করে দিলাম, এরকম। তো এটা হচ্ছে একটা গর্বের বিষয়। তো উট বেদুইনদের নিত্য সহচর ও পথের বন্ধু। উটের মাংস তাদের খাদ্য এবং দুগ্ধ ছিল পুষ্টিকর পানীয়। উটের চামড়া দিয়ে তারা তাঁবু এবং পশম দিয়ে পোশাক তৈরি করত। ওকে, তারপর কি বলছে? এবার আরব জাতি সম্পর্কে আলোচনা। আরবের মধ্যে যে জাতিগুলো আছে তাদেরকে নিয়ে আলোচনা করছে যে আরব জাতি কি, আরব জাতির মধ্যে কারা কারা আছে। আরব উপদ্বীপের আদিম অধিবাসীদের সঠিক ঐতিহাসিক তথ্য নিরূপণ করা এখনো সম্ভব হয়নি, আসলে এর আগে কারা ছিল। বাট তারা বলছে তবে স্বকীয়তা এবং স্বাতন্ত্র্য বোধে, মানে তারা নিজেদেরকে নিয়ে একটু থাকতে ভালোবাসতো, নিজের গোত্রটোত্র নিয়ে। উদ্দীপ্ত আরব জাতি প্রধানত দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? দুইটা ভাগে। এক নম্বর হচ্ছে আল বাইদা, অর্থাৎ বাইদা জাতি, একটা হচ্ছে আল বাকিয়া। ঠিক আছে, কোরআন শরীফে বর্ণিত প্রখ্যাত প্রাচীন বংশ আদ সামুদ, আমরা অবশ্যই জেনেছি যে আদ ছিল হচ্ছে কি হুদ আলাইহিস সালামের
জাতি। হুদ আলাইহিস সালাম যেই জাতির কাছে প্রেরিত হয়েছিলেন তাদের নাম ছিল আদ, এবং সামুদ ছিল হযরত সালেহ আলাইহিস সালামের জাতি। ঠিক আছে, ওকে। তামস ও জাদিস প্রভৃতি প্রাচীন আরব গোত্রগুলোর প্রথম শ্রেণীভুক্ত ছিল, অর্থাৎ এরা প্রথম দিকের কি মানুষ, মানে প্রথম দিকের আরব, একদম শুরুর দিকের আরব, যাদের কথা কোরআনে আসছে। পরবর্তী জাতিগুলোর মধ্যে অভ্যুত্থানে প্রাচীন বায়দা গোত্রগুলো বিলুপ্ত হয়ে যায়। বায়দা জাতি পরবর্তীতে কি হয়ে গেছে? বিলুপ্ত হয়ে গেছে। অধুনালুপ্ত বায়দা গোত্রের উত্তরাধিকারী বাকিয়া জাতি বর্তমানে আরব ভূখণ্ডের প্রধান অধিবাসী। এই বাকিয়া শ্রেণীভুক্ত আরবদের দুভাগে বিভক্ত করা যায়। এই বাকিয়াকে আবার তারা দুই ভাগে বিভক্ত করছে, একটা হচ্ছে প্রকৃত আরব বা আরিবা, আরবে আরিবা, আর একটা হচ্ছে আরবিকৃত আরব বা আরবে মুস্তা আরিবা। ঠিক আছে, দুইটা মনে রাখবা। আরব এখন বর্তমানে দুই প্রকার, সেটা হচ্ছে আরবে আরিবা এবং আরবে মুস্তা আরিবা। কাহতানের বংশের অভ্যুত্থান হতে আরব জাতির প্রকৃত ইতিহাসের সূত্রপাত হয়। ইসমাইল আলাইহিস সালামের একজন বংশধর, ইসমাইল আলাইহিস সালাম একজন বংশধর ছিলেন আদনান, যিনি মুস্তারিবা গোত্রের প্রতিষ্ঠাতা। কোন গোত্র? মুস্তারিবা গোত্র। হিজাজ, নজদ ও পেত্রা, পালমিরা অঞ্চলে বসবাসকারী মুস্তারিবা গোত্রের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুরাইশ বংশের উৎপত্তি হয়। তাহলে আমরা যে কি জানলাম, যে এটা তোমাদের প্রশ্ন আসতে পারে যে কুরাইশ বংশ কোন গোত্র থেকে আসছে বা কুরাইশ বংশের ইতিহাস কি, তখন আমরা বলবো কুরাইশটা হচ্ছে কি আরবে মুস্তারিবার একটা অংশ, যে আরবে মুস্তারিবার প্রতিষ্ঠাতাকে আদনান, মানে ইসমাইল আলাইহিস সালাম একজন বংশধর আদনান, তার মাধ্যমে কি হয়, মানে এই আরবে মুস্তারিবা প্রতিষ্ঠিত হয়, এবং সে আরবে মুস্তারিবার একটা গোত্রের নাম হচ্ছে, একটা বংশের নাম হচ্ছে কি কুরাইশ বংশ। ওকে, তারপরে আমরা যদি দেখি কি বলছে, উত্তর আরব গোত্র সাধারণভাবে নিধারি না, শব্দ হচ্ছে নিদার। ঠিক আছে, এটা একটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষদের একজনের নাম, এটা নিদার মুদার, এটা আর কি নিদার, আর এটা হচ্ছে কি মুদার, দুইজনের নাম। ওকে, উত্তর আরবে গোত্র সাধারণত নিদারি অথবা মুদারি নামে অভিহিত, এবং সাধারণত তারা যাযাবর জীবনযাপন করত। অপরদিকে দক্ষিণ আরব অথবা ইয়েমেনের লোকেরা নাগরিক, দেখো নিদারি মুদারিরা তারা কি করত? যাযাবর জীবনযাপন করতো। নিদারি মুদারিরা তারা কি জীবন করতো? যাযাবর জীবনযাপন করতো। অপরদিকে দক্ষিণ আরব অথবা ইয়েমেনের লোকেরা নাগরিক জীবন অভ্যস্ত ছিল, মানে তারা হচ্ছে শহর কেন্দ্রিক ছিল। ঠিক আছে, উত্তর আরবের লোকেরা কোরআন শরীফের ভাষা অর্থাৎ আরবিতে কথা বলতো। উত্তর আরবের লোকেরা কিসে কথা বলতো? আরবিতে কথা বলতো, অর্থাৎ বেদুইনরা। ঠিক আছে, আর দক্ষিণ আরবের লোকেরা প্রাচীন সেমেটিক ভাষা যেটা ছিল, সেমেটিক ভাষা, সেটাই কথা বলতো দক্ষিণ আরবের লোকেরা। ওকে, মনে রাখবা দক্ষিণ ইজ ইকুয়াল টু সেমেটিক, আর যাযাবর বা উত্তর আরব ইজ ইকুয়াল টু আরবি। ঠিক আছে, ওকে। এবার শহরবাসী সম্পর্কে যদি আমরা আলোচনা করি, অর্থাৎ তোমার দক্ষিণ আরবের যারা শহরবাসী ছিল তাদের নিয়ে একটু বিস্তারিত আলোচনা করছে, যে আরবের উর্বর তৃণ অঞ্চলগুলো স্থায়ীভাবে বসবাসের উপযোগী বলে অসংখ্য জনপদ গড়ে উঠেছিল। এখানে কৃষিকার্য, ব্যবসা, বাণিজ্য প্রভৃতি ছিল স্থায়ী বাসিন্দাদের প্রধান জীবিকা, অর্থাৎ তারা কি করতে, প্রধান জীবিকা ছিল কৃষিকার্য, ব্যবসা বাণিজ্য। ঠিক আছে, বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ রক্ষা করার ফলে এরা ছিল মরুবাসী বেদুইনদের তুলনায় অনেক বেশি অধিকতর রুচি সম্পন্ন ও মার্জিত। ওকে, তারপরে কি বলছে? মরুবাসী যাযাবর আরব অধিবাসীদের অধিকাংশই স্বাধীন চেতা, বেপরোয়া ও দুর্ধর্ষ মরুবাসী বেদুইন। তারা খুব দুর্ধর্ষ ছিল। সমাজের ধরাবাঁধা শৃঙ্খলে আবদ্ধ হয়ে স্থায়ীভাবে শহরে বসবাস করার পরিবর্তে বেদুইনগণ জীবন ধারণের জন্য মরুভূমির সর্বত্র ঘুরে বেড়াতো, অর্থাৎ তারা কোথাও স্টে করতো না। তারা কি করতো? সবসময় বিভিন্ন জায়গায় গিয়ে জায়গায় চেঞ্জ করে তারা কি করতো? সব জায়গায় ঘুরে বেড়াতো, অর্থাৎ কোথাও তারা ফিক্সড থাকতো না। তাদের গৃহ হচ্ছে তাবু, আহার্য উটের মাংস, পানীয় উট ও ছাগলের দুগ্ধ, অর্থাৎ গৃহ তাদের কোনো ফিক্সড কোনো ঘর ছিল না। ঠিক আছে, ফিক্সড ঘর হিসেবে তারা ইউজ করতো তাবু, মানে যেখানে যেত সেখানে তাবু বলতো। উটের মাংস খাইতো, আহার্য উটের মাংস, পানীয় হিসেবে উটের ও ছাগলের দুধ। প্রধান জীবিকা ছিল লুটতরাজ। প্রধান জীবিকা ছিল তাদের কি? লুটতরাজ। মানে তারা জীবিকা কোত্থেকে পাইতো? মানে তাদের ইনকাম সোর্স ছিল লুটতরাজ, অর্থাৎ আরবের মানুষরা যখন মরুভূমিতে যেত তখন তারা কি করত? মানুষকে লুট করে হচ্ছে যেই সম্পদগুলো তারা আর্ন করতো, সেটাই হচ্ছে কি প্রধান জীবিকা ছিল তাদের। শহরবাসী ও বেদুইনদের মধ্যে আক্রমণ ও পাল্টা আক্রমণ ছিল নিত্যনৈমিত্তিক ঘটনা, অর্থাৎ তাদের একজন আরেকজন যখন কি করত? মারামারি করত, এটা তাদের মধ্যে একটা স্বাভাবিক বিষয় ছিল। ঠিক আছে, ওকে। এবার বেদুইন জীবন নিয়ে যদি আমরা একটু বলি, যে দেখো প্রগতি ও পরিবর্তনকে উপেক্ষা করে তারা পূর্বপুরুষদের রীতিনীতি ও জীবনযাত্রার প্রণালী মনে প্রাণে অনুসরণ করে। পাদুকা ব্যবহারে তারা অভ্যস্ত নয়। বেদুইনরা দুরন্ত যাযাবর বেদুইনদের নিকট মরুভূমি প্রধান বাসস্থান। বেদুইন সমাজের মূল ভিত্তি ও গোত্রপ্রথা
বেদুইন সমাজের মূল ভিত্তি হচ্ছে কি গোত্র প্রথা। তারা গোত্রে গোত্রে বসবাস করতো, একা একা বসবাস করতে পারতো না। গোত্রের প্রধানকে তারা মূলত কি বলতো? শায়েখ বলতো। গোত্রের প্রধানকে তারা বলতো শায়েখ। গোত্রপতি, হ্যাঁ গোত্রপতি মানে যে গোত্রের প্রধান থাকতো তাকে তারা নির্বাচন করতো কিভাবে? বয়স, জ্ঞান, বুদ্ধি, সাহস ও বীরত্বের ভিত্তিতে নির্বাচিত হতেন। সাহস ও বীরত্ব, ঠিক আছে, ওকে। তাঁবু এবং গৃহস্থালী দ্রব্যাদি ব্যক্তিগত সম্পত্তি হলেও পশুচারণ, তৃণভূমিতে পানি এবং যৎসামান্য ভূমি গোত্রের সম্পত্তি বলে পরিগণিত হতো। মানে এই জিনিসগুলা গোত্র হিসেবেই তারা রক্ষা করতো, যাতে কেউ ক্ষতি করতে আসলে পুরো গোত্র মিলে তারা কি করতো? বাধা দিত, বা পুরো গোত্র মিলে যুদ্ধে নেমে যাইত। এবার বেদুইনদের বৈশিষ্ট্য যদি আমরা আলোচনা করতে যাই, আরব বেদুইনদের চারিত্রিক বৈশিষ্ট্য পর্যালোচনা করলে প্রতীয়মান হয় যে একদিকে তারা লুটতরাজ, জিঘাংসা, অপহরণ, যুদ্ধ বিগ্রহে লিপ্ত থাকেন, অপরদিকে মহত্বের সুকুমার গুণাবলীও তাদের মধ্যে বিদ্যমান ছিল। অর্থাৎ এরা যতই মানুষকে লুট করত বা তাদের মধ্যে যত ধরনের খারাপ গুণই থাকুক না, কিন্তু তাদের মাঝখানে অনেক গুণ ছিল যেগুলো আসলে পৃথিবীর অন্য কোনো জাতির মধ্যে পাওয়া যায়নি। মহত্ব ছিল তাদের মধ্যে। কি মহত্ব? যাযাবর বেদুইনদের স্বজনপ্রীতি, গণতন্ত্রপ্রীতি। তারা কি করত? তাদের মধ্যে স্বজনপ্রীতি ছিল, গণতন্ত্রপ্রীতি ছিল, ঠিক আছে। অর্থাৎ তারা নিজেদের মানুষদেরকে ভালোবাসতো। তারপরে হচ্ছে কি করত? এই স্বতন্ত্রপ্রীতি, গণতন্ত্রপ্রীতি। গণতন্ত্র মানে তারা মানে যারা তারা কি করতো না, মানে রাজতন্ত্র যেটা ছিল, অর্থাৎ গোত্রপ্রধানের ছেলে গোত্রপ্রধান হবে এটার সিস্টেম তারা ছিল না। তারা বরং কি করতো? ভোটের মাধ্যমে যাদেরকে সবাই বলতো তাদেরকেই তারা গোত্রপ্রধান হিসেবে করতো, সর্বজন দিয়ে দিত। গোত্রকেন্দ্রিক মরুভাষী বেদুইনদের সর্বশ্রেষ্ঠ বৈশিষ্ট্য কওম চেতনা বা আসাবিয়া, ঠিক আছে। অর্থাৎ তাদের কওমের কেউ ভুল করলেও তারা সেটার কি করতো? পক্ষ নিয়েই কথা বলতো। আসাবিয়া তাদের মধ্যে ছিল। গোত্রপ্রীতি ও রক্ত সম্পর্কের উপর গঠিত এই কওম চেতনা পরবর্তীকালে আরব জাতি গঠন এবং ইসলামের বিস্তৃতি সাধনে সহায়ক ছিল। ব্যক্তি স্বাতন্ত্র্য, গোত্র মানসিকতা, অতিথি পরায়ণতা, সহিষ্ণুতা, তাদের ইম্পর্টেন্ট ইয়াগুলো দেখো। তারা কোন কোন জিনিসে ছিল যে তারা হচ্ছে যে কি করতো? ব্যক্তি স্বাতন্ত্র্য, গোত্র মানসিকতা, অতিথি পরায়ণতা, সহিষ্ণুতা, পৌরুষত্ব প্রভৃতি তাদের প্রধান বৈশিষ্ট্য। রক্তের পবিত্রতা, পূর্বপুরুষদের আভিজাত্য ও বীরত্ব, প্রাচীন আরবি কবিতা ও বাগ্মিতা। আচ্ছা, পূর্বপুরুষদের আভিজাত্য তাদের একটা ইম্পর্টেন্ট বিষয় ছিল। বীরত্ব, প্রাচীন আরবি কবিতা, বাগ্মিতা, আরবি অশ্ব ও তরবারি। আরবি অশ্ব মানে হচ্ছে কি? ঘোড়া। আরবি অশ্ব ও তরবারি তাদের গর্বের বস্তু ছিল। অর্থাৎ এগুলো নিয়ে তারা গর্ব করতো। আরবি কবিতা নিয়ে, হ্যাঁ, তারপর পূর্বপুরুষদের আভিজাত্য নিয়ে, রক্তের পবিত্রতা নিয়ে, ওকে। আরব বেদুইনদের অতিথি পরায়ণতা সর্বজন স্বীকৃত। তারা খুব বেশি অতিথি পরায়ণ ছিল, মানে নিজের ঘরে ভাত না থাকলেও তারা মানুষকে খাওয়ানোর চেষ্টা করতো। কারণ অতিথি শত্রুকেও তারা আদর আপ্যায়ন করতে দ্বিধা করেনি। এভাবে তারা অতিথিদেরকেও কি আদর আপ্যায়ন করতে তারা দ্বিধা করেনি। ওকে, তাহলে আমরা মোটামুটি আরবদের অবস্থা, বেদুইনদের নিয়ে মোটামুটি একটা সংক্ষিপ্ত আকারে তাদের সব কিছু জেনে নিলাম। হ্যাঁ, এখানে কিছু ইম্পর্টেন্ট পার্ট, কিছু কি নোটস আছে, তোমরা তোমাদের বইগুলো পড়ে সেগুলো বের করার চেষ্টা করবে এবং আমরাও ইনশাল্লাহ তোমাদেরকে সেগুলো প্রোভাইড করার চেষ্টা করব। ইতিহাস আসলে কখনো তোমাকে কি করে দেওয়া যাবে না, মুখস্থ করতে পারবে। ইতিহাস কখনো মুখস্থ করা, ইতিহাসটা হচ্ছে বুঝার জিনিস। তুমি এটা বুঝলে, জানলে তুমি তারপর লিখতে পারবে এই সম্পর্কে। সুতরাং ইতিহাস সম্পর্কে তোমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, বেশি বেশি পড়তে হবে। তাহলেই হচ্ছে তোমরা নিজেদের জ্ঞানকে সমৃদ্ধ করতে পারবে, পাশাপাশি তোমাদের পরীক্ষার জন্য সেটা কি হবে, কাজে আসবে। সুতরাং আজকের আমরা যে পাঠটা পড়লাম, আশা করি তোমরা পাঠটা সহজে বুঝতে পেরেছো। যদিও এটাতে আহামরি খুব কঠিন কিছু ছিল না যেটা নতুন করে বুঝাতে হবে, তোমরা এগুলো পারো বাংলা লেখা, কিন্তু তবুও আমি চেষ্টা করেছি তোমাদেরকে এই পাঠের যে মূল বিষয়গুলো আছে সেগুলো আলোচনায় নিয়ে আসার। তোমাদের আজকের পাঠ নিয়ে আর কোনো প্রশ্ন থাকলে ইনশাল্লাহ তোমরা আমাদের গ্রুপগুলোতে বলবে, আমরা ইনশাল্লাহ তোমাদেরকে সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। ততদিন পর্যন্ত তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, আমাদের জন্য দোয়া করবে। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।